আমাদের বাড়িতে আমি আর আমার শ্বশুর থাকতাম, আমার স্বামী বিদেশে থাকত। একদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপর নড়াচড়ার জন্য আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম আমার শ্বশুর অদ্ভুত আচরণ করছেন। আমি শ্বশুরকে দেখে অবাক হয়ে গেলাম। তারপর শ্বশুর যা বলল তা শুনলে তোমাদের পানি চলে আসবে। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওর শেষে আমার নাম্বার দেয়া থাকবে। চলুন আজকের গল্প শুরু করি। বন্ধুরা, আমি শায়লা। আমি অনেক সুন্দরী দেখতে। আর আমার শরীরের গঠনের কথা আর নাই বা বললাম। একটু স্বাস্থ্যবতী হওয়ায় আমাকে নাকি আরও বেশি সুন্দরী লাগে। এটা সবাই বলতো। আমার স্বামী বাইরে কাজ করতেন এবং বাড়ি ফিরে বিশ্রাম নিতেন। গত কয়েকদিন ধরেই বাড়ির কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম। আমি বিবাহিতা নারী আর আমার স্বামী সদ্য চাকরি পেয়েছেন। তিনি আমাকে তার সাথে বাইরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বলেছিলাম তিনি স্থায়ী হওয়ার পরে যেন আমাকে নিয়ে যায়। আমার স্বামী কাজে চলে যাওয়ায় আমাদের পরিবারও তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। শ্বশুর বাড়ির সবাই অন্য শহরে থাকতেন। এই বাড়িটি আমার স্বামীর নামে ছিল এবং আমাদের বিয়ের পর আমরা এটি কিনেছিলাম। বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আজ আমার স্বামী বাইরে আর আমি একা। তিনি তার বাবা মাকে আমাদের বাড়িতে রেখেছিলেন যাতে তারা আমার সাথে থাকতে পারে। ক্লান্ত হয়ে রেল স্টেশন থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। আমার আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার উপস্থিতি আমার কাছে অদ্ভুত মনে হলো। কিন্তু তিনি স্বাভাবিকভাবেই বললেন, শেফালি, তুমি খুব ক্লান্ত আর আমিও। আমি তাকে বললাম, বাবা, আমি শেফালি নই। আমি তিশা, আপনার ছেলে শাকিলের বউ। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম। শ্বশুর বাড়িতে শ্বশুর এভাবে আসাটা খুব অদ্ভুত লাগছিল। হঠাৎ আমার শাশুড়ি ঘরে ঢুকে জানতে চাইলেন, তোমার শ্বশুর এখানে কি করছেন? তারপর বিব্রত হয়ে বললেন, তোমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। তাই হয়তো ভুল করে এখানে এসেছেন। আমি তখনই স্বস্তি পেলাম। শ্বশুরের ভুল বোঝার কারণে এ ঘটনা ঘটেছে, যা আমার কাছে ভয়ানক ছিল। এটি বড় অন্যায় ছিল। কিন্তু আমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার রুমে এসেছিলেন। আমি দরজা বন্ধ করিনি। কারণ আমরা দুজনেই বাড়িতে একা থাকতাম। আমি আবার শুয়ে পড়লাম কিন্তু আর ঘুমাতে পারছিলাম না। আমার স্বামী এখন বাইরে থাকে, তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয়। প্রায় ৩-৪ মাস ধরে আমি একাই ছিলাম। সদ্য বিবাহিতা হওয়ায় স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় আমার ছিল না। আমার স্বামীর পরিবার আমাদের বাড়িতে এলো। আমার শ্বশুর স্মৃতিভ্রষ্ট ছিলেন, যা আমাকে চিন্তিত করেছিল। এতদিন আমি জানতাম না। কিন্তু এখন বুঝতে পারলাম তার সাথে থাকা কতটা কঠিন হবে। বিয়ের পর পুরো ১ সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ছিলেন। সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ আমি দেখিনি। কিন্তু স্বামী চলে যাওয়ার পর তার স্মৃতিভ্রষ্টতা প্রকাশ পেল। এই অবস্থায় তার যত্ন নেওয়া আমার পক্ষে খুব কঠিন হবে। সারা রাত এভাবে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে। তখনই শ্বশুর এসে হাত জোর করে দাঁড়ালেন। আমি চিন্তিত হয়ে বললাম, কি ব্যাপার আব্বা? এভাবে আপনি হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন? শ্বশুর বললেন, রাতে আমি ভুলে গিয়েছিলাম কোনটা আমার রুম আর কোনটা তোমার রুম। বৌমা, আমি খুবই লজ্জিত। আমি যদি বুঝতে পারতাম তাহলে এমনটা হতো না। ভবিষ্যতে যদি ভুল করি ক্ষমা কইরো মা। আমি বললাম, বাবা, আপনি আমার বাবার মতো। যা হয়েছে ভুলে যান। এরপর তাকে বাইরে পাঠিয়ে চা নিয়ে আসলাম। এই ঘটনাটা আমার কাছেও খারাপ লাগছিল। কিন্তু শ্বশুরকে বিব্রত দেখে বুঝলাম আমার ভুল ছিল। আমরা সবাই মিলে নাস্তা করলাম। তবে আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম। তিনি প্রতি কয়েক ঘন্টা পর পর ফোন করতেন। শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতেন। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। শ্বশুর শাশুড়ির আচরণে আমি অনেক হাসতাম। এটা একটা মজার ঘটনা ছিল। যখন আমার স্বামী ফোন করলেন আমি বললাম, শ্বশুর শাশুড়ির সাথে থাকায় আমি একাকিত্ব অনুভব করছি না। শাকিল বললেন, এজন্য তো আমাকে তাদের কাছে রেখে গেছেন। একদিন বিকেল ৪টায়, গরমের দিনে আবহাওয়া ভালো ছিল। আমি কিছুটা বাতাস নিতে বারান্দায় গেলাম। দোলনায় বসে মোবাইল বের করে ব্যবহার করেছিলাম।
হঠাৎ আমার শ্বশুর এসে বললেন, তোমার হাত অনেক সুন্দর, তুমি অনেক সুন্দরী। তোমাকে আগের মতোই সুন্দরী লাগছে। এটা শুনে আমি লজ্জা পেলাম এবং উঠতে চাইলাম। তিনি আমার হাত ধরে টেনে নিলেন। আমি রেগে গিয়ে বললাম, বাবা আপনি এসব কি করছেন? তিনি হেসে উঠে বললেন, তিশা আমি তোমার সাথে রোমান্স করব না। তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই। আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আপনার ছেলের বউ। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে তার এরকম উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই সময় শাশুড়িও ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? আমি উত্তর দেওয়ার আগেই মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন। তিনি বললেন, শ্বশুরের দিনে কয়েকবার এমন খিঁচুনি হয়। পরের দিন শাকিল ফোন করল। আমি তাকে বিষয়টি বলতে চাইলাম। কিন্তু মা এসে বললেন, তুমি তোমার বাবার কর্মকাণ্ডের কথা বলো। শাশুড়ি জানতেন যে আমার স্বামী প্রতিদিন সন্ধ্যা 4টায় ফোন করে। শাশুড়ি মোবাইল নিয়ে আসলেন এবং শাকিলের সাথে কথা বলার সময় তাকে কথোপকথনে জড়িয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন শাশুড়ি ফিরলেন তখন আমি আর শাকিলের সাথে কথা বলার সুযোগ পেলাম না। মা বললেন, শাকিল কল কেটে দিল। শাকিলের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। রাতে ফোন করবে, তখন কথা বলো। সারা রাত অপেক্ষা করেও শাকিলের কোনো কল পেলাম না। আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন। তিনি বললেন, বৌমা তোমার বাবার কাজের সঙ্গে শাকিলের কোনো সম্পর্ক নেই। দয়া করে তাকে এ বিষয়ে কিছু বলো না। নইলে সে টেনশনে পড়ে যাবে। আমি সময় মতো ওষুধ দিচ্ছি। তোমার শ্বশুর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকালাম। তিনি বললেন, আমরা অনেক বছর ধরে বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকছিলাম। ওরা আমাদের খুব কষ্ট দিত। তাই শাকিল যখন আমাদের এখানে থাকতে বলল, আমরা খুশি হলাম। তোমার বাবা সিডি থেকে পড়ে গুরুতর আঘাত পেয়েছিলেন। এরপর থেকে আমাদের বড় ছেলে ও মেয়ের জামাই আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। শাকিল আমাদের তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার বাবার ওষুধের খরচ বহন করছে। শাকিল একদম অন্যরকম। তোমার বাবার ওষুধের খরচ বহন করছে এবং এখন সে এখানে এসে আমাদের সাহায্য করেছে। এখানে বসবাস করে আমি স্বস্তি পাচ্ছি। আগে ভয় ছিল যে শাকিল তার ইচ্ছামতো বিয়ে করে বড় পুত্রবধূর মতো কাউকে নিয়ে আসবে হয়তো। কিন্তু তোমার সঙ্গে থেকে এখন আরাম বোধ করি। আমার ছেলেটাও ভালো আর তুমিও খুব ভালো। তাই শাকিলকে কিছু বলো না মা। শাকিল যেন চিন্তা না করে। তোমার বাবার অবস্থা আগের থেকে ভালো, কিন্তু শাকিল তার বাবা মায়ের প্রতি খুব সদয়। তিনি আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছেন। যদি বলো তোমার বাবার কিছু সমস্যা আছে, শাকিল কষ্ট পাবে। আমাদের সে ছাড়া আর কোনো সাপোর্ট নেই। আমরা ছোট ছেলের বাড়ি থেকে বের হলে কোথায় যাব? তোমার শ্বশুরকে এই বৃদ্ধ বয়সে কোথায় নিয়ে যাব? মায়ের কথা শুনে মন ভেঙে যায় আমার। বড় ছেলে ও পুত্রবধূর অবহেলার কারণে শ্বশুর শাশুড়ি তাদের বাড়ি ছেড়ে চলে এলেন। আমি শ্বশুর শাশুড়ির কষ্টটা বুঝি। কারণ আমার বাবা মাও চলে গেছেন। শাকিলের বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব খুশি হই। কিন্তু শ্বশুরের এমন কাজ আমাকে দুশ্চিন্তায় ফেলত। কখনো তিনি আমার কাছে আসতেন, আবার কখনো কোলে উঠিয়ে নিয়ে ঘুরাতেন, কখনো প্রশংসা করতেন যা আপত্তিকর মনে হতো। তিনি আমাকে নিবিড়ভাবে তাকিয়ে দেখতেন। আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন আর আমাকে তার স্ত্রী মনে করে অদ্ভুত কাজ করতেন। মা আমাকে নিষেধ করলেন। তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, শ্বশুর আব্বা কি ওষুধ খাবেন? শ্বশুরের স্মৃতিভ্রষ্টতা বেড়েই চলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুর মশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন। বাকি সব কিছু মনে রাখতেন। অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম। কিন্তু তুচ্ছ জিনিস তিনি মনে রাখতেন। তিনি শুধু আম্মুকে ভুলে যেতেন, আমাকে ছেলের বউ ভাবতেন না। মনে হতো তিনি স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন না। যদি ইচ্ছাকৃতভাবে করতেন তবে তাকে সহ্য করতাম না। স্বামী চলে যাওয়ার পরে 4 মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি। রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারাদিন শ্বশুরের মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম। একদিন দুপুরে দরজায় তালা লাগাতে গিয়ে দেখলাম দরজা ভাঙা। আমি অনেক চিন্তিত হলাম। কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল, বিকালে ঘুমানোর সময়ও আমি সব সময় রুমের তালা লাগিয়ে রাখতাম। কিন্তু আজ তালাটা নষ্ট হয়ে গেছে।
কোনোভাবে দরজা ঠিকমতো বন্ধ করেছিলাম। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু দরজা খোলা থাকায় ঘুমাতে পারছিলাম না। রাত 2টায় ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় আমার ঘুম ভাঙল। অবাক হয়ে দেখলাম আমার স্বামীর বদলে শ্বশুর আমার বিছানায় আমার পাশে শুয়ে আছেন। আমি শ্বশুরকে জাগালাম, কিন্তু তিনি আমাকে শেফালি বলে ডাকতে লাগলেন। এরপর আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম। তখন সকাল 6টা বাজে। আমার স্বামী শাকিল হঠাৎ 4 মাস পর ঘরে ঢুকে পড়লেন। আমি নাইটি পরা ছিলাম। আমার শ্বশুর আমার রুমে ছিলেন। শাকিল আমার মুখে জোরে একটা থাপ্পড় মারলেন এবং বললেন, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন কাজ করেছ। তার কথায় আমি হতভম্ব হয়ে পড়লাম। আমার চোখের জল গড়িয়ে পড়ল। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, এটা আমার দোষ নয়। বাবা যে স্মৃতিভ্রষ্টতায় এখন আছে তাই তিনি আমার রুমে এসেছেন। আমি তাকে সবকিছু সত্যি বললাম এবং বললাম, মা ও বাবা উভয়ে আমাকে সমর্থন করবে। তখন অবস্থা ছিল যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। বুঝতেই পারিনি যে আমার শ্বশুর আর শাশুড়ি এত দ্রুত রং বদলাবে। তখন শাশুড়ি কাঁদতে কাঁদতে বলেছিলেন, শাকিল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার স্ত্রী চরিত্রহীন। ওর আচার ব্যবহার খুব মন্দ। আমি অনেক দিন ধরে তোমাকে বলছি যে তোমার স্ত্রী তোমার বাবাকে পটানোর চেষ্টা করছে। সে তোমাকে ছাড়া থাকতে পারছে না, তাই এখন এমন করছে। শাশুড়ি মা আরও বলেন, এটা তোমার বাবার নয়, তোমার স্ত্রীর দোষ। এই মেয়েটাই খারাপ। মা তখন কান্নায় ভেঙে পড়লেন আর আমি তাকিয়ে দেখছিলাম কতটা সহজে মিথ্যা বলছে সে। শ্বশুর বলল, তোমার স্ত্রী আমাকে প্রলুব্ধ করেছে। বৌমা বলল, আমার সাথে রাত কাটাতে না চাইলে তোমাকে আমাদের সম্পর্কে মিথ্যা বলবে আর আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা বললেন, আমি একজন সৎ মানুষ। আমি কখনো কোনো নারীর দিকে তাকাইনি। আমি এই বৃদ্ধ বয়সে এমন খারাপ কাজ আমি করতে পারি না। তোমার স্ত্রীর কথায় আমার কোনো বিশ্বাস নেই। শাকিলের মুখ তখন রাগে লাল হয়ে গেল। সে কিছু না বলে আমার হাত ধরে বলল, তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ। তোমার লালসা পূরণ হচ্ছে না বলে আমার বাবাকে টার্গেট করেছ। গত 2 মাস ধরে আম্মু আমাকে প্রতিদিন ফোন করে তোমার কিছু ছবিও পাঠিয়েছে, কিন্তু আমি মায়ের কোনো কথা বিশ্বাস করিনি। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। আজকে আমার সব ভুল ভেঙে গেল। মা বারবার বলার পরেও আমি যদি না আসতাম তাহলে কিছুই জানতাম না। আমি স্বামীর পায়ে ধরে বললাম, তুমি জানো তোমার বাবার স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। তিনি তো রোজ সকালে আমার রুমে আসেন আর আমাকে মা মনে করেন। আজও তেমন কিছু হয়েছে। আমি জানি না মা তোমাকে কি বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি। আমি তার সাথে খারাপ কিছু করব কেন? শাকিল বলল, আর কিছু শুনতে চাই না। আমার এখন সব বোঝা শেষ। আমি বললাম, আল্লাহর দোহাই, এসব কথা প্লিজ বলো না। আমার সংসার ভেঙে যাবে। আমি মা বাবাকে অনুরোধ করেছি সত্যি বলার জন্য, কিন্তু কেউ কিছু বলল না। শাশুড়ি বললেন, আমরা এমন কিছু করছি না যা আমার স্বামী তোমাকে প্রতারণা করে। তোমার বাবার সাথে তোমার সম্পর্ক থাকা মানে আরও লোকের সাথে সম্পর্ক থাকতে পারে। আমি কখনোই তোমাকে বোকা বানাইনি। আমার শ্বশুর বলল, তুমি বারবার আমাকে বোকা বানানোর চেষ্টা করেছ। আমি আর বোকা হব না। বাবার মিথ্যা কথা বলার রোগ নেই। শাকিল চুপচাপ ছিল। তারপর বলল, তুমি এখান থেকে চলে যাও। আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায়। আমার বিধবা বোন পাশে বসেছিল। স্বামীর সাথে সুখ না পেয়ে বোনের দুঃখ ভাগ করে নিচ্ছিলাম। আমার বোন আমাকে বলল, তুমি কি করেছ? আমি বললাম, আমি কিছুই করিনি। বোন বলল, আমি সব জানি। শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তুমি কান্না থামাও, তারপর সব খুলে বলো। আমি সব খুলে বললাম আমার বোনকে। সব শুনে সে বলল, তুমি এতটা বোকা কেন হলে? এতদিন চুপ করে সহ্য করলে কেন? তোমার স্বামীকে বললে না কেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কেন এমনটা করছে? আমি জানতাম না এখন কি করতে হবে। শাকিল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপু বলল, এমন লোকের সাথে থাকার কোনো মানে নেই যে তোমাকে বিশ্বাস করে না। তোমার শ্বশুর শাশুড়িও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। প্রায় 1 সপ্তাহ পর শাকিল ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। আমি জানতে চাইলাম আমার শ্বশুর শাশুড়ি কেন এমন করছে।
আমি আমার ছোটবেলার বন্ধুকে বললাম, সত্যিটা জানার জন্য শ্বশুর বাড়িতে কাজের মেয়ে হিসেবে ঢুকে সব দেখে আসতো। সে রাজি হল। পরের দিন সে কাজের মেয়ে হিসেবে শ্বশুর বাড়িতে ঢুকল। আমার শাশুড়ি তখন একা ছিল এবং তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজছিল। বন্ধুটি বলল সে এই বাড়ির সব কাজ করবে। কাজের মেয়েটি আমার শ্বশুর বাড়িতে ঢুকে সবার আস্থা অর্জন করে এবং ঘরের সব খবর রাখতে শুরু করল। সে জানতে পারল যে আমার স্বামী এখন আর বাইরে কাজ করেন না। এখন সে এই শহরেই আছেন। 1 মাস কেটে গেল, আর আমার বন্ধু সব শোনার পর শ্বশুর বাড়ির সব কথাবার্তা আমাকে জানালো। আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ আচরণের কারণ হলো আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কঠোর স্বভাব। শাশুড়ি বললেন বড় ছেলের স্ত্রী খুব খারাপ এবং লোভী ছিল। আর আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক অত্যাচার করেছে। শ্বশুর মশাই অনেক কিছু জানলেও তার ছেলে কিছু বলেনি। আমার স্বামী ছিল আলাদা। তিনি শহরে থাকতেন এবং নিজের উপার্জিত অর্থে আলাদা বাড়ি কিনেছিলেন। এরপরে বাইরে চাকুরি করতে গিয়েছিলেন। শ্বশুর মশাই যখন বুঝলেন যে ছোট ছেলে অনেক উন্নতি করেছে, তখন শ্বশুর বাড়ির লোকজনকে এই কথা বললেন। তখন আমার বড় যা আমার শ্বশুরকে বললেন, যে কোনো ভাবে আপনার ছোট ছেলের বাড়িতে ঢুকে তার বউকে বের করে দাও, আর তারপর আমাদের সেখানে নিয়ে যাও। এভাবেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা আমাকে দোষারোপ করে সমাজে অপদস্থ করার পরিকল্পনা করল। তাদের লক্ষ্য ছিল আমার স্বামীকে প্রভাবিত করে বাড়িটি তাদের নামে করিয়ে নেওয়া। বড় ভাইয়ের বউ এবং ভগ্নিপতি খুব লোভী হয়ে পড়েছিল, আর তারা এই বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তবে তারা জানত না সম্পত্তি হস্তান্তর এত সহজ নয়। আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন তাদের সত্য প্রকাশ পাবে। শ্বশুর শাশুড়ি যা করেছিলেন তা বড় ছেলের বউয়ের নির্দেশে হচ্ছিল। শ্বশুর শাশুড়ি ভয়ে ছিলেন আর বড় বউ তার স্বামীকে এই পথে টেনে নিয়ে এসেছিলেন। এরপর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল আমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ব্ল্যাকমেইল করা, যাতে বাড়ির কাগজপত্র তারা হাতিয়ে নিতে পারে। শ্বশুর মশাই প্রমাণ সংগ্রহ করছিলেন। আমাকে ফাঁদে ফেলার জন্য তারা চেয়েছিলেন। আমার স্বামী আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে বের করে দিক, যাতে ছোট ছেলের বাড়ি রক্ষা করতে পারেন। শাশুড়ি আমার ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন। আমাকে অপদস্থ করতে শেষে তারা আমার ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করল। কিন্তু আমার স্বামী সত্য জানতে পেরে তাদের ফাঁদে পা দেননি। সে তার নিজের বাড়ি বাঁচিয়েছে। কিন্তু এখন আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। আমি আর ফিরে যেতে চাই না। সত্যি কখনো লুকিয়ে থাকে না। আমি জানি একদিন না একদিন আমার স্বামী এসে ক্ষমা চাইবে। আমার শ্বশুর শাশুড়ি সব শুনে কেঁদে বললেন, আমরা বড় ছেলের বউয়ের কথায় ছোট ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি। কিছুদিন পর আমার শ্বশুর তার ছেলেকে পুরো সত্য কথা বললেন। কিভাবে বড় ভাই এবং তার বউ তাকে হয়রান করত। 1 মাস পর আমার স্বামী এসে ক্ষমা চাইল। যদিও আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। সে বলল, তোমার বোন যা বলেছিল তা সত্যি। তুমি আমাদের বাড়িতে ফেরত এসো। আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। কারণ বাবা মা সব কিছু বলেছে। পুলিশ এসে বৌদি ও বড় ভাইকে গ্রেফতার করেছে। শ্বশুর শাশুড়িও পুলিশের কাছে পুরো সত্য বলেছে। আমার স্বামী বলল, প্লিজ তিশা আমার সঙ্গে এসো। তোমার নামে বাড়িটা লিখে দেব। শ্বশুর শাশুড়িও এসে ক্ষমা চাইলেন। কিন্তু আমি তাদের ক্ষমা করতে রাজি ছিলাম না। আমার বোন বলল, এখন ওরা বুঝে গেছে। আর এমন ভুল আর তারা করবে না। তোমার স্বামী তোমার নামে বাড়ি লিখে দিচ্ছে। এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। এখন চলো চুপচাপ ফিরে যাও। আমি বোনের কথায় রাজি হলাম। তার বড় ভাই আর তার বউ গ্রেফতার হলো এবং শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি এখন একাই থাকে। আমার স্বামী এখন একই শহরে কাজ করছেন। আমাকে একা রেখে কোথাও আর যান না। এখন সব ঠিক হয়ে গেছে। আমার বন্ধু শ্বশুর বাড়িতে কাজ করে। শ্বশুর শাশুড়ির সব সত্য বলেছে। আমার জীবন এখন ভালো চলছে এবং আমি খুব খুশি। স্বামীর ইচ্ছায় বাড়িটা আমার নামে হয়েছে। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমি স্বপন, বয়স 23 বছর। ইন্টার পরীক্ষা শেষ করে চাচা বাড়ি যাচ্ছি। 2 ঘন্টা ট্রেন লেট। সকাল 6টায় পৌঁছানোর কথা, কিন্তু স্টেশনে গিটারটা কাঁধে নিয়ে নামলাম সকাল 9টা বাজে।
জীবনের দ্বিতীয় মহাপরীক্ষা মানে ইন্টার দিয়ে গ্রামের বাড়িতে গেলাম বেড়াতে। গ্রামের লোকজনকে খাওয়ানোর উপলক্ষে শেষবারের মতো গিয়েছিলাম, আবার যাচ্ছি ইন্টার পরীক্ষা শেষ করে। যেই চাচা আমাকে রিসিভ করতে এসেছে সে আমাকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে যখন কিছু দূর হেঁটে পানি ভরা মাঠের দিকে নিয়ে গেল, তখনই জানলাম রিক্সা ভ্রমণে আমাদের গ্রামে যাওয়া সম্ভব না, কারণ রাস্তার কিছু কিছু জায়গায় পানি উঠেছে, তাই নৌকা করে যাওয়াই সহজ। আমাদের গ্রামটার নাম খুব সুন্দর, রূপনগর। রেলস্টেশন পাশের গ্রামে, সেখানে নেমে রিকশায় করে যাওয়ার রাস্তাটাও অনেক দীর্ঘ, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আমার মনে আছে শেষবারে যখন এলাম, আঁকাবাঁকা রাস্তার পাশে ফসলের খোলা মাঠে মাঝে মাঝেই ছন্নছাড়া তালগাছ, খেজুর গাছ, কিছু কিছু বাড়িতে পুকুরের পাশে নারকেল গাছ আমার খুব ভাল লেগেছিল দেখতে। ঘন সবুজ গ্রামগুলোর সৌন্দর্য যাচাই করতে উপমা যথেষ্ট নয়, দর্শনের অনুভবই একমাত্র উপায়। তবে এবার আমি বর্ষায় আসাতে রাস্তা পরিবর্তন হয়েছে। আমাদের যেতে হচ্ছে নৌকো করে। মন খারাপ করে নৌকা চড়লাম। ছোট নৌকি, কিন্তু কিছুক্ষণ পরেই বিলের পানি আর শাপলা শালুকের গন্ধে কেমন করে যেন ভাল লাগা শুরু হলো। চাচা বলল যে বর্ষাকাল বেড়ানোর জন্য ভালো না, তবে যদি শহুরে মনটার সাথে কম্প্রোমাইজ করে বাংলার বর্ষা আর নিজের জন্মভূমিকে আপন করে নিতে পারি, তবে খুবই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ঢাকা ফেরত যেতে পারব। এই চাচাকে আমার খুব ভাল লাগে, কারণ উনি গ্রামে থাকলেও কবিতা, গান এবং রাজনীতি নিয়ে খুব সচেতন। রাহুল নামের চাচাটা আমাদের বাসায় খুব নিয়মিতই যাতায়াত করত। আমি ছোট থাকতেই আমার সাথে বন্ধুর মতো গল্প করত, বলতো যে জীবনে শুধু পড়াশোনা করলেই হবে না, বরং চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে, আর কারেন্ট চলে গেলে গান শোনাত। আমাদের গ্রামের বাড়িতে যেই দালান আছে, চাচা এখন সেটাতেই থাকে তার পরিবার নিয়ে। পরিবার বলতে উনি আর ওনার 2 বছরের মেয়ে আর চাচি। চাচা এলাকার সারের ডিলার। আমাদের গ্রামে বড় বাজারে তার দোকান। চাচার বিয়েতে আমি পরীক্ষার কারণে আসতে পারি নাই, এরপর কোনো কারণ ছাড়াই আসি নাই, তাই চাচি বা ওনার মেয়েকেও দেখি নাই আগে। আমার মনে কোনো আগ্রহ ছিল না তাদের প্রতি। গ্রামের দৃশ্য আর চাচার সঙ্গ, এই দুই আমার মূল আকর্ষণ। প্রায় 2 ঘন্টা পর আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু কি, আমাদের বাড়িটার চারদিকে পানি থই থই করছে। আমাদের গ্রামের সবার বাড়ি একটু ছাড়া ছাড়া। বাড়ি মানে কয়েকটা ঘর মিলিয়ে একটি পরিবারের জমি। আমাদের বাড়িতে 2 তালা দালান ছাড়া আর আছে একটা মাত্র বড় বৈঠক ঘর আর পরিত্যক্ত গোয়াল ঘর। এই পরিবেশ আমার কল্পনায় ছিল না। দেখি ঘাটলায় বেশ কিছু নৌকো আর কয়েকজন দাঁড়িয়ে আছে। অনেকগুলো মানুষ আর কিছু শিশু কিশোর এভাবে অপেক্ষা করছে দেখে নিজের কাছে খুব ভাল লাগল। মানুষগুলোকে দূর থেকে দেখেই খুব খুব আপন মনে হলো। তবে মানুষের জটলার একপাশে দাঁড়ানো শিশু কোলে লাল শাড়ি পরা একজন ফর্সা মহিলার দিকে অবচেতনেই নজর চলে গেল। মহিলার উচ্চতা আর গড়নেই স্পেশাল লাগল। কিছুটা দূর থেকেই সাদা দাঁতের হাসিটা চোখে পড়ছিল। পেছন থেকে চাচা বলে, দেখছ, তোমারে দেখার জন্য গ্রামের সবাই আইসা পড়ছে। আমি বললাম, আমি তো কাউকে চিনি না। কি বলবো ওনাদের? চাচা বলল, তুমি চিন্তা কইরো না। ওরা জানে যে তুমি শহর থেকে আসছ। ওরা তোমার আব্বারে অনেক সম্মান করে। তোমার মেধা আর ফ্যামিলি পরিচয় জানে বলেই আসছে, আর আসছেই যখন তুমিও সবার সাথে পরিচয় হয়ে গেলা। নিজ মানুষের সাথে সম্পর্ক না রাখা কোনো গর্বের বিষয় তো না। আপনি আমার হয়ে সরি বইলেন সবাইকে। ঘাটে নৌকা লেগে গেল। আমরা উঠতেই মুরব্বি একজন মহিলা মাথায় হাত বুলিয়ে দোয়া করল। চাচা দেখি পকেট থেকে চকলেট বের করে শিশুদের দিয়ে বলল, স্বপন নিয়ে আসছে তোদের জন্য। সবাই খুবই খুশি। লাল শাড়ি পরা মহিলাটা এবার সামনে এসে বলল, কি খবর? ভালো আছো তো? আমি একটু বিব্রত হলাম এমন শুনে। চাচা হাসতে হাসতে বলল, আরে তোমার চাচি। নিজের চাচিরে চিনো না? আমি আরও বিব্রত হলাম, কারণ চাচার বিয়েতে না আসলেও ফটো তো দেখছিলাম। যাই হোক, সবাই আমার সাথে এগিয়ে যেয়ে বৈঠক ঘরে বসে 5 মিনিট বাসার সবাই কেমন আছে জিজ্ঞেস করল। চাচা বলল যে মাত্র আসছে জার্নি করে, আপনারা যান, বিকেলে বা কালকে সবার বাড়িতে নিয়ে আসুন। সবাই চলে গেল। আমি এবার দালানে গেলাম। দোতলায় আমার রুম ঠিক করা। আব্বা অনেক যত্ন করে অনেক টাকা খরচ করেই দালান তুলেছে। অ্যাটাচ বাথরুম সহ শহরের প্রায় সব ফিটিংসই আছে। শুধু গ্যাসের অভাবে রান্নাঘর বাইর। আমি হাত মুখ ধুতে গেলাম। হঠাৎই চাচির ডাকটা মনে পড়ল। 35-এর মতো বয়স, মাঝারি উচ্চতার ফর্সা মহিলা, কি চুল, কি হাসি, কি বুদ্ধিদীপ্ত চোখ আর কি সুন্দর। চাচিকে যে যেখানে দেখবে সেই ভুলবে না, আর আমি তো তার মুখে সুমধুর ডাক শুনেছি।
শাড়ি পরা চাচিকে এক ঝলকেই যতটুকু দেখেছি আবার তা মনে পড়ে আমার স্যালুট দিয়ে উঠল। চেহারাটা বাংলা ছবির নায়িকাদের মতো, এই মহিলা আমার চাচি ভাবতেই অবাক লাগল। বর্ষায় এই দ্বীপে ওনার মতো একজনকে দেখলে অন্যান্য সময়ের চেয়ে কয়েক গুণ বেশি আকর্ষণীয় হয়ে যায়। ওয়াশরুম বের হয়েই শুনলাম চাচাকে এখনই স্টোরে যেতে হবে কারণ অনেক বড় একটা পার্টি এসেছে স্যারের জন্য। আমি যেন কিছু না মনে করে খাবার খেয়ে নেই। চাচি খাবার নিয়ে আসবে। আর কোনো কিছু প্রয়োজন হলে যেন চাচির কাছে চাই। চাচা দুপুরের খাবারের আগেই ফিরে আসবে আর বাজার থেকে আমার কোনো কিছু লাগবে কিনা জিজ্ঞেস করল। আমি বললাম, নাড়ু আনতে। এই মিষ্টিটা খুব মজার, আমাদের দেশের বাড়িতে দেখেছি। চাচার সাথে নিচে নামতেই চাচি নাস্তার জন্য ডাক দিল। নাস্তার টেবিলে চাচির মুখোমুখি বসে মাথা নিচু করে খাচ্ছি। চাচি বলল, কি মিস্টার, আপনার কথা তো অনেক শুনেছি চাচার কাছে। আপনি নাকি সব কিছুতেই ভালো। তো একদম কথা বলছেন না যে? আমি বললাম, না মানে আসলাম তো মাত্র। আপনার নাম কি? বলল, দীপালি। এরপর আমার পরীক্ষার খোঁজ খবর জানল। চাচার মেয়েটার নাম জেসি। খুব সুন্দর শিশু। জানলাম চাচি ডিগ্রি পাস। ঢাকায় ওনার ভাল লাগে না। আর ইদানিং ডিশ টিভি আর ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় গ্রামেই উনি সুখী। চাচিকে যত দেখলাম ততই মুগ্ধ হলাম। কথায় কথায় হাসে। আর শাড়ি পরে এত সুন্দর লাগছিল যে কি বলবো। যখন ফ্রিজ থেকে জুস বের করছিল তখন অবাক হয়ে তাকিয়েছিলাম। আমার মনে হলো এমন বর্ষাকালে চাচির কারণে রূপনগর নামের গ্রামটা আমার জন্য শুধুই নগর হবে না, রূপ হয়ে যাবে। নাস্তা করে শেষ হতেই চাচি বলল যে আমাকে কিছু সময়ের জন্য একা থাকতে হবে। কারণ দেখালো যে দুপুরের জন্য রান্না কিছু বাকি আছে, তা শেষ করতে হবে। আমি বললাম, আপনি যদি আমার সাথে গল্প করেন তাহলে দুপুরে না খেলেও চলবে। এই কথা শুনে চাচি একটু অবাক হবার ভান করে বলে, বাহ, এই তো স্বপন কথা বলে। তবে আপনার চাচার তো খোশগল্পে পেট ভরে না, তাই রাততেই হবে। আমি কিছু না বলে উপরে চলে এলাম একটু বিশ্রামের জন্য। বিছানায় শুয়ে শুয়ে খুব আনন্দ বোধ করলাম যে আমি ঢাকা থেকে দূরে এখন কি ভালো পরিবেশেই না আছি। জানালা দিয়ে চেয়ে দেখি চারদিকেই দ্বীপের মতো ঘরবাড়ি আর সব জায়গায় পানি। হঠাৎ করেই মেঘ ঢেকে গেল চারদিক। একাকী ভাব এসে গেল, তাই জানালার পাশে গেলাম। তখনই নিচে চেয়ে দেখি দালানের সাথেই লাগানো রান্নাঘরে চুলার সামনে চাচি পিঁড়িতে বসে রান্না করছে। আগুনের লালচে আভা ওনার চেহারাটাও লালচে করে ফেলেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, হঠাৎ দীপালি চাচি আমার দিকে তাকালো। আমি মুচকি হাসলাম, সেও হাসি ফিরিয়ে দিয়ে একটা চুঙ্গা নিয়ে চুলায় ফু দিতে লাগল। চাচির মুখের সামনে ধরা চুঙ্গাটাকে কেমন লাগছিল দেখতে, সত্যি বলতে কি আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। রুমের দরজা লাগিয়ে একটা চেয়ার টেনে এনে তাতে বসে গিটার হাতে নিজে বাজাতে লাগলাম আর চাচিকে দেখতে লাগলাম। চাচি আমার দিকে তাকেলেই আমি একটু হেসে আকাশ দেখি, আবার তাকাই। হঠাৎ চাচি একটা ঝাড়ু নিয়ে উঠে দাঁড়ালো। দেখলাম সে এই বাতাসের মধ্যেই রান্নাঘর আর দালানের মাঝের জায়গাটাতে ঝাড়ু দেয়া আরম্ভ করল। মাথা নিচু করে চাচি ঝাড়ু দিয়ে চলছে, একবারও উপরে তাকাচ্ছে না। গিটারের আওয়াজ চাচি বোধহয় শুনে ফেলেছে কারণ উনি উপরে তাকালেন। আমি হাসলাম, তিনিও হাসি ফিরে দিয়ে রান্নাঘরে চলে গেল। আর আমি উঠে বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। দুপুর 2টার দিকে উঠলাম চাচার ডাকে। উঠেই খাবার খেতে গেলাম। চাচি বলল, আমাকে আগেই খাওয়ার জন্য ডাকতে এসেছিল, কিন্তু আমি নাকি গিটার বাজিয়ে খুব শান্তি নিয়ে ঘুমিয়েছিলাম দেখে ডাক দেয় নাই। বুঝলাম না গিটারের কথা বলল কেন চাচি। চাচির দিকে তাকাতে পারছিলাম না, মাথা নিচু করেই টুকটাক কথাবার্তা চলছিল। খাওয়ার পর বিকেলে বৃষ্টি দেখলাম বারান্দায় বসে বসে। অনেক দিন পর চাচার গলায় গান শুনলাম। চাচিও গান গায়, তিনি গাইলেন, তুই যদি আমার হইতো রে ভ্রমর কইও গিয়া। খুব ভালো লাগছিল ওনাদের গান শুনতে, আমিও খুব ভালো গিটার বাজালাম ওদের সাথে। সন্ধ্যায় দেখলাম বিদ্যুতের ভোল্টেজ খুব লো। যা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কেমন একাকী মনে হলো সবকিছু। কারণ আমাদের বাড়িতে মানুষজন বলতে শুধু আমি, চাচা, চাচি, ওদের শিশুটা আর একটা কাজের মেয়ে। তাছাড়া লো ভোল্টেজে টিভি দেখতে বসে দেখলাম চাচি হিন্দি সিরিয়াল দেখা শুরু করল আর চাচা নৌকা নিয়ে বাজারে চলে গেল। আর ওনাদের মাঝে কথাবার্তা এতই কম হলো যা দেখে পরিবেশটা গুমোট হয়ে যায়। ওনাদের গাওয়া গানগুলোও কেমন যেন একটা অর্থবহন করল বলে ধারণা পেলাম। বর্ষাকালে এমন পরিবেশ একটা ইন্টার পরীক্ষা শেষ করা ছেলের কেন ভাল লাগবে বলুন। মন খারাপ করেই আমি আর চাচি রাতের খাবার খেয়ে নিলাম। খেতে খেতে অনেক হাসি গল্প চলল। চাচি ওনার স্কুল কলেজের মজার মজার গল্প করল।
ওনাদের কিছু বান্ধবী ছিল, ওদের নিয়ে মজার মজার গল্প, ভবিষ্যতে কেমন জীবন আশা করে ইত্যাদি কথা চলল। আমাকে বলল যে আমি নাকি দেখতে অনেক হ্যান্ডসাম। শুনে ভাল লাগল। চাচি অবশ্য অনেক চেষ্টা করল আমাকে যত্ন করার। কিছু লাগবে কি না? খাবার পর টিভি ছেড়ে বসলাম, কোনো চ্যানেল দেখতে চাই ইত্যাদি। আমি ওনার সাথে হিন্দি সিরিয়ালই দেখতে লাগলাম, কারণ সিরিয়ালগুলোতে যেই মধ্যবয়সী মহিলাগুলো থাকে আমার ভালই লাগে। আস্তে আস্তে রাত গভীর হল, চাচা এখনো ফিরছে না দেখে প্রশ্ন করলাম চাচিকে। সে বলে চাচা নাকি ফিরতে রাত হবে, আমার যদি ঘুম পায় তাহলে চাচার অপেক্ষা না করি, কারণ চাচা নাকি আসে চাচি ঘুমানোর পরে। কথাটা কেমন যেন মনে হল। প্রশ্ন করলাম, মানে? এত রাতে কি করে? কি জানি কি করে, হয়তো বন্ধুদের সাথে গল্প করে। আপনি কিছু বলেন না? চাচি বলল, আমি কি বলবো? আমি বলার কে? আমি বললাম, আপনি কে মানে? আপনি ওনার বউ, রাতে আপনি একা বাসায় থাকাটাও তো কেমন। আমি কেমন আছি সেটা কি আর রাহুলের চিন্তায় আছে নাকি? আমি বললাম, কি বলছেন চাচি, বুঝতে পারছি না। কাকু আমার খুব পছন্দের মানুষ। কোনো সমস্যা হলে বলেন আমাকে। তোমার কাকু ভবঘুরে। বউয়ের সাথে ঘুমানোর মতো সাহস বা শক্তি কোনটাই ওনার নেই। বুঝছো স্বপন? তোমার কাকু গত 1 বছর ধরেই এমন। আমি হাজার বলার পরে ফলাফল শুধু এখন আমি সবকিছু থেকে বঞ্চিত। এরপর আমার আর বলার কিছু নেই। চাচা চাচির গলার গান, চাচার ক্ষণে ক্ষণে বাজারে যাওয়া, চাচির হঠাৎ ঝাড়ু দেয়া সহ অনেক কিছুর অর্থই পরিষ্কার হতে শুরু করেছে। তবু চাচিকে একটু সান্ত্বনা দেবার ইচ্ছা হলো আমার মনে। এত সুন্দর একটা মহিলার কষ্ট লাগবের জন্য আমার যা করতে হবে আমি তাতেই প্রস্তুত। কিন্তু হঠাৎ করেই তিনি উঠে ওনাদের রুমে চলে গেল। কাজের মেয়েটা ঘুমিয়ে পড়েছে। লো ভোল্টেজের আলোয় টিভি দেখতেও ভাল লাগছিল না, তাই বারান্দায় যাব। কিন্তু বারান্দাটা চাচা চাচির রুমে। আমি দরজা নক করেই ভিতরে ঢুকে দেখি চাচি শুয়ে আছে। বারান্দায় যাব বলে আমি দ্রুত বারান্দায় চলে এলাম। আমি পকেট থেকে মোবাইলে বের করে চাচাকে ফোন করলাম। জানতে চাইলাম কখন আসবে। বলল যে একটু রাত হবে, আমি যেন ঘুমিয়ে পড়ি। 3টা বেজে যাবে। এরই মধ্যে চাচি বারান্দায় আসলো। আমরা দুইজনে দুটো মোড়ায় বসলাম। আমি আকাশ দেখিয়ে বললাম, অন্ধকার আমার ভাল লাগে না। চাচি বলে, আমার ভাল লাগে। আমি বললাম, তাহলে একটা গান গেয়ে শুনান। চাচি বলল, গিটার নিয়ে আসো। আমি গিটার এনে বসতেই চাচি ভ্রমণ কইও গিয়া ধরল। এত চমৎকার গলা ওনার। কইও 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 রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া লাইনটা যখন বলল আমার হাত কর্ড ছেড়ে দিল। আমি চাচিকে দেখতে লাগলাম। চাচি বলল, আমাকে গিটার বাজানো শেখাবে? অবশ্যই। আমি চাচিকে গিটার বাজাতে শেখান শুরু করলাম। তখনই চাচি গিটারটা মাটিতে নামিয়ে রেখে আমার দিকে ঘুরে বসল। মুখোমুখি আমি আর চাচি। চাচি কোনো প্রতিবাদ প্রতিরোধের নামটিও করল না, অদ্ভুত আচরণ করতে লাগলেন। চাচির চুল থেকে খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম। পরদিন সকালে দুজনেই যখন নাস্তার টেবিলে বসলাম, নিজেকে খুব জামাই জামাই মনে হচ্ছিল। এরপর আমি 1 সপ্তাহ বর্ষায় গ্রামে ছিলাম শুধু চাচির দায়িত্ব কাঁধে নিয়ে। আমরা বৃষ্টির মাঝে পুকুরে, ধিঞ্চা ক্ষেতের আড়ালে নৌকার মাঝে, দুপুরবেলা রান্নাঘরে, সন্ধ্যায়, এমনকি ভোর 5টার সময়ও আনন্দ করেছি, গল্প করেছি, প্রচুর গান গেয়েছি। অনেক ঘুরে বেরিয়েছি। আর চাচি বলেছে যে তিনি শীঘ্রই ঢাকা আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন ওনাকে নিয়ে সিনেপ্লেক্সে যেতে হবে। চলে আসার দিন চাচির কাছে জানতে চেয়েছিলাম যে প্রথম দিন উঠান ঝাড়ু দেবার পর গিটার বাজিয়েছি বলার কারণ কি ছিল। চাচি জানালো যে ঢাকায় গিয়ে এই কথার উত্তর দিবেন। শৈশব থেকেই আমার ভাই ছিল খুবই চঞ্চল। যখন তার বয়স 16-17 বছরে পৌঁছায়, তখন তার মন ধীরে ধীরে পাড়ামহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে। ভাইয়ের নাম ছিল অভিজিৎ, কিন্তু পাড়ার সকলে তাকে আদর করে অভি বলে ডাকত। দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এমন এক ধরনের আকর্ষণ ছিল যে তার থেকে বড় বয়সী মহিলারাও তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াত। অভিজিতের আরেকটি বিশেষ গুণ ছিল। সে সাধারণত এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন যারা একা থাকতেন এবং বাড়ির দায়িত্বে ছিলেন। এতে তাদের সঙ্গে আলাপ আলোচনা ও দেখা করা সহজ হতো এবং কারও সন্দেহের চোখে পড়তে হতো না। একদিন আমার ভাই আমাকে এসে বলল, বোন, টিউশন পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার। তার বয়সও কম, আর মিষ্টি চেহারার জন্য সবাই ওকে খেয়াল করে। তবে তার পরিবারের কেউ তাকে খুব একটা খোঁজখবর নেয় না।
প্রায় টিউশন শেষে সে এখানে থেকে যায়, কিন্তু তার পরিবার কখনো জানতে চায় না সে কোথায় থাকে। তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, মনে হলো যেন তার মধ্যে একটু বেশি আগ্রহ তৈরি হয়েছে। তবুও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর সে বলল, তুমি যদি মেয়েটির সঙ্গে একবার পরিচয় করিয়ে দিতে, তাহলে কাছে থেকে একবার দেখার সুযোগ পেতাম। তখন আমি বললাম, কাল এসো, সে টিউশনে আসবে, তখন পরিচয় করিয়ে দেব তোমার সঙ্গে। তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর ভাই মেয়েটির সাথে। অভিজিতের জীবন বেশ চাঞ্চল্যকর ছিল। তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মহিলা ও মেয়েরা অসুবিধার সম্মুখীন হতো। সে শুধু পাড়ায় নয়, স্কুলেও অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল। মহল্লার মহিলাদের সঙ্গে মেলামেশা তার কাছে যেন এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এ কারণেই প্রায়ই আমাদের বাড়িতে তার ব্যাপারে অভিযোগ আসতে শুরু করেছিল। আমাদের আব্বা আম্মার অবস্থা তো আরও খারাপ। তারা ভাবতে ভাবতে কষ্ট পেতেন, আমরা কেমন সন্তানকে বড় করছি। আব্বা প্রায়শই মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ সঠিক পথে আসে, কারণ এতে পরিবারের সুনাম জড়িত। আম্মাও অভিজিৎ এর আচরণে দুঃখে থাকতেন। আসল ঘটনা হল, অভিজিৎ আমাদের পরিবারের বহু আকাঙ্ক্ষিত সদস্য হিসেবে জন্ম নেয়। দীর্ঘ প্রার্থনার পর পরিবারে তার আগমন ঘটে, আর সেজন্য সবাই তাকে ভালোবেসে অভিজিৎ নামে ডেকে বিশেষ স্নেহ করত। অভিজিৎ সবসময় নিজের মতো চলার সুযোগ পেত, আর তার ইচ্ছাকে সবাই গুরুত্ব দিত। এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি আকর্ষণ জন্মায়। বিশেষত তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল। অভিজিৎ প্রথম এই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল 14 বছর। প্রথমে সেটা নিছক কৌতূহল ছিল, তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে। আজকের এই গল্পে আপনাদের জানাতে চলেছি আমার ভাই অভিজিৎ এর একটি গল্প। আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও। সবার আগে জানাই, আমার নাম পূজা। আমার ভাই অভিজিৎ, যাকে সবাই আদর করে অভি বলে ডাকে, ছোটবেলা থেকেই কিছুটা অদ্ভুত স্বভাবের ছিল। যখন একটু বড় হল, তখন সে প্রায়ই নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকত। ঘণ্টার পর ঘণ্টা ফোনে ব্যস্ত থাকত, আর আম্মু তাকে খেতে ডাকলেও সে নিজের মতো করে সময় কাটাত। মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বের হতো। অভিজিতের পড়াশোনায় মনোযোগ কখনোই ভালো ছিল না। তবে ছোটবেলায় 15 বছর পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত। কিন্তু 16 বছর বয়সে পৌঁছানোর পর থেকেই তার মন পড়াশোনা থেকে সরে যেতে শুরু করে এবং আশেপাশের মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করে। সেই থেকে তার মাথায় নারীদের নিয়ে ভাবনা গেঁথে বসে। তখন থেকেই স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে সে পাড়ার মহিলাদের সঙ্গেই সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে। সব সময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত, হাসি ঠাট্টা করত। আর মহিলারাও তাকে অনেক পছন্দ করত। অভিজিৎ যখন পাড়ার মেয়েদের সঙ্গে মজা করত, তখন প্রায়ই সেই ব্যাপারে অভিযোগ আমাদের বাড়িতে আসত। এমন কাণ্ড শুনে কখনো কখনো আব্বু এতটাই রেগে যেতেন যে অভিজিৎ এর উপর হাত তুলতেন। কিন্তু এখন অভিজিৎও বড় হয়ে গিয়েছে। সে পাল্টা উত্তর দিতে শুরু করেছে এবং আব্বুর সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগিয়ে বেরিয়ে যেত। কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখত। আম্মা আব্বু ভীষণ চিন্তিত হয়ে পড়তেন। তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আমাদের এমন কেন হলো, হে আল্লাহ, কি পাপ করেছিলাম আমরা। অভিজিৎ আমাদের পরিবারে অনেক দোয়ার পর জন্মেছিল, আম্মা আব্বুর দীর্ঘ অপেক্ষার পর। কিন্তু এখন সেই প্রার্থনার ফলই যেন উল্টো দিক থেকে বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাড়ার লোকজনও তার জন্য বিরক্ত হতে শুরু করেছে। যখন আব্বুর মনে হল যে বোঝানো কিংবা শাসন করে আর কিছু হবে না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে যদি কোনো কাজে ব্যস্ত রাখা যায় তবে তার মনোযোগ অন্যদিকে যাবে। আব্বু অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে অভিজিতের জন্য একটি ছোট হার্ডওয়্যার দোকান খুলে দিলেন। তিনি অভিজিৎকে বুঝিয়ে বললেন, বেটা, আমার বয়স হচ্ছে, একদিন আমাকে বিশ্রাম নিতেই হবে। ঘরের খরচ চালানোর জন্য আমি এই দোকানটি তোমার নামে দিয়েছি। এখন থেকে তুমি এই দোকানের দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে। আব্বু অভিজিৎকে বললেন, মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব, শুধু মাসে একবার আমাকে হিসাবটা দেখাবে। এই কথাগুলো শুনে আমি আমার ভাইয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম। সে মনে মনে খুব খুশি হয়ে উঠেছিল। ভাবছিল বাড়িতে আম্মা আব্বুর নজরদারির মধ্যে থাকতে হতো, কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্তে সময় কাটাতে পারবে। তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল। এভাবেই অভিজিৎ এখন দোকানে বসতে শুরু করল। যখন দোকানে কম ক্রেতা আসত, তখন সে ফোন বের করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়ত।
ধীরে ধীরে দোকানটিও জমে উঠল, আর টাকা আসতে শুরু করল তার হাতে। আর সেই টাকার স্বাদ পেয়ে যেন অভিজিতের মনে আরও কিছু করার ইচ্ছা জেগে উঠল। দোকানে কাজ করতে করতে অভিজিতের কিছুটা মজা পেত, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যগুলো আরও দৃঢ় হতে থাকে। অভিজিৎ এবার পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল। কোথা থেকে যেন তাদের ফোন নম্বর পেয়ে যেত এবং তাদের সঙ্গে এমনভাবে কথা বলত যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করত। তার সাথে যারা কথা বলত তারা বেশিরভাগই মহিলারা বিধবা ছিল। ফোনে কথোপকথনের সময় সে এমনভাবে মিষ্টি কথা বলত যে অনেকেই তার কথায় মুগ্ধ হয়ে যেত। অভিজিৎ খুব চতুরতার সঙ্গে তাদের মনের দুর্বলতার সুযোগ নিত। এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে যখন তার ইচ্ছে মিটে যেত, তখন সে কোনো খোঁজ না রেখেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসত এবং নম্বরও মুছে ফেলত। তার জীবন এভাবেই চলতে থাকে এবং তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে। দিনের পর দিন এসব বাড়তে থাকে। অন্যদিকে আম্মা আব্বু অভিজিতের এই আচরণে ভীষণভাবে কষ্টে ছিলেন। আম্মা আব্বু আল্লাহর কাছে দোয়া করতেন যেন অভিজিৎ একদিন ঠিক পথে ফিরে আসে। কিন্তু আমার ভাই অভিজিৎ তার আচরণে পরিবারের সবাইকে সবসময় চিন্তায় রাখত। অভিজিতের বয়স ধীরে ধীরে 24-25 বছরে এসে পৌঁছাল। তখন আব্বা আম্মার মনে তার বিয়ের চিন্তা আসে। তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে। প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিৎ এখন সঠিক পথে রয়েছে, কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগও আসেনি। আব্বা ভেবে খুশি ছিলেন যে তাদের দোকান সফল হয়েছে এবং তাদের ছেলে এখন কাজে ব্যস্ত, কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। অভিজিৎ বাইরে থেকে ঠিক থাকলেও আসলে আগের চেয়ে অনেক দূরে চলে গেছে। যদি আব্বা জানতেন যে তার ছেলে এখনও বহু মহিলার সঙ্গে যোগাযোগে রয়েছে, তবে হয়তো তিনি এই ধাক্কাটা সামলাতে পারতেন না। যখন আম্মা আব্বা অভিজিৎ এর জন্য মেয়ে দেখা শুরু করলেন এবং তাকে বললেন, বেটা, আমরা চাই তোমার বিয়ে হোক, আমাদেরও নাতিনাতনির মুখ দেখার ইচ্ছা, তখন অভিজিৎ হেসে বলল, আব্বা, আমার তো এখনও বয়সই হয়নি, আমার আরও সময় দরকার নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য। আব্বা অভিজিৎকে বললেন, বেটা, বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না, বরং তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে। আমাদের ইচ্ছাটাও পূরণ হতে দাও। অনেকটা না চাইতেও অভিজিৎ আব্বা আম্মার কথায় বিয়েতে সম্মতি দিল। এরপর তারা একটি মেয়ে পছন্দ করলেন। সে মেয়ে এতটা সুন্দর না হলেও বেশ গৃহস্থালী কাজ জানত এবং ঘর ভালোভাবে সামলাতে পারত। মেয়েটির এই গুণাবলী দেখে আব্বা আম্মা তাকে পছন্দ করেন এবং অভিজিৎ এর সঙ্গে তার বিয়ে দেন। যখন অভিজিৎ এর স্ত্রী নতুন কনে হয়ে আমাদের ঘরে এলো, তখন প্রথম রাতেই অভিজিৎ তাকে বলল, এই বিয়েতে আমার খুব একটা আগ্রহ ছিল না। আমি শুধু আমার আব্বাম্মার খুশির জন্য এই বিয়ে করেছি। তাই তুমি এই বাড়িতে তাদের সেবা করবে, কিন্তু আমার ব্যাপারে কিছু বলবে না। আমি কি করি, কোথায় যাই, কি খাই, এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না। তার স্ত্রী কিছু না বলেই রাজি হয়ে গেলেন এবং সেভাবেই সংসার শুরু করলেন। অভিজিৎ এর স্ত্রী তার কাজের মাধ্যমে শ্বশুর-শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিৎ এর মন জয় করতে পারলেন না। তার পুরনো অভ্যাসগুলো বজায় ছিল এবং সে আগের মতোই বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক রাখত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও নতুন উপায়ে মহিলাদের আকর্ষণ করতে শুরু করে। বিশেষ করে সে এমন মহিলাদের সঙ্গ বেছে নিত যাদের প্রাচুর্য ছিল এবং অভিজিৎ তাদের জন্য কিছু খরচ করতে হতো না। এভাবেই অভিজিতের জীবন চলতে থাকে। তবে সময়ের ব্যবধানে সে কিছুটা সময় তার স্ত্রীর জন্যও রাখত। তাদের বিয়ের 3 বছর পর তাদের 2 ছেলে হয়। তখন অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করল, দেখো, আমাদের এখন 2 সন্তান রয়েছে। তোমার উচিত ওদের প্রতি মনোযোগ দেওয়া। তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না। আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছেন এবং অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি অনেক সময় বাইরে কাটাও, বাড়িতে সময় দাও, আব্বা আম্মার দেখাশোনা করো এবং আমাদের সন্তানদের জন্য দায়িত্বশীল হও। কিন্তু অভিজিতের স্ত্রীর কথায় খুব একটা কান দেয়নি। নিজের মতোই জীবন উপভোগ করতে থাকে। বছর কেটে যেতে থাকে এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে। এদিকে অভিজিতের বয়সও 46-47 ছুঁই ছুঁই। এই জীবনের পর্যায়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে শুরু করল। তবে কি অভিজিৎ তার পুরনো অভ্যাসগুলো থেকে কিছু শিখতে পারবে? এটাই এখন দেখার বিষয়। যখন তার বয়স প্রায় 48-এ পৌঁছাল, তখনও তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারত না যে সে এই বয়সের মানুষ। বরং সে সবসময় এক তরুণের মতো পোশাক পরিচ্ছদে নিজেকে গুছিয়ে রাখত।
আর্থিক দিক থেকেও কোনো অভাব ছিল না তার জীবনে। ভালো খাবার, দামি পোশাক আর রাজকীয় স্টাইলে সবকিছু করত। তার ব্যবসাও দিন দিন বাড়ছিল এবং সমাজেও তার নিজস্ব প্রভাব ছিল। এমনকি অনেক মহিলাও তার এই প্রভাবের দিকে আকৃষ্ট হয়ে তার কাছাকাছি আসত। একদিন হঠাৎই আমাদের পাড়ার এক ব্যক্তি প্রচণ্ড রাগ নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সে এসেই বলল, বোনজি, দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে। স্কুলের এক মেয়েকে বিরক্ত করছিল। এটা শুনেই আমি হতবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আমার ভাই অভিজিৎ যখন ছোট ছিল তখনও ও কিছু অপকর্ম করেছিল, আর এখন তার ছেলেরাও সেই পথেই হাঁটছে। আমার ভাই অভিজিৎ ছোটবেলায় একটু দুষ্টু প্রকৃতির ছিল, অনেকটা বেপরোয়া স্বভাবের। এখন তার সন্তানরাও যেন বাবার সেই বেপরোয়া স্বভাবটিই গ্রহণ করছে। অভিজিৎ কিছুদিন আগে গ্রামে ফেরার পর আমি তাকে তার ছেলেদের এইসব আচরণের কথা জানাই। এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ছেলেরা যেন বাবার নিজের ছোটবেলার কর্মকাণ্ডেরই প্রতিচ্ছবি, তারা তার কথা শুনতেই চায় না। অভিজিৎ উপলব্ধি করে তার ছোটবেলায় করা ভুলগুলোর ছায়া যেন এখন তার ছেলেদের মধ্যেই দেখতে পাচ্ছে। একসময় সে অতীতে ফিরে যায়, তার জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে। তখন তার বন্ধুত্ব হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষিকার সাথে, যিনি একাকী জীবন কাটাচ্ছিলেন। আর তিনি বিধবা ছিলেন। ধীরে ধীরে তাদের মধ্যে থাকা দূরত্বগুলো মুছে যেতে থাকে, আর সেই শিক্ষিকা যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা হঠাৎ জানতে চান, তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারো সঙ্গে, আমার আগে আমার ভাই তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করল। একদিন সেই মহিলা তাকে বলল, তোমার তো পরিবার আছে, স্ত্রী, সন্তান, আর অন্য কোনো সম্পর্ক তো নেই, তাই তো? আমার ভাই তখন মৃদু হাসি দিয়ে বলল, না না, আমি তো কোনো অন্যরকম সম্পর্ক রাখি না। এই কথা শুনে সেই মহিলা একটু চিন্তায় পড়ে বললেন, তাহলে অবিবাহিত কারো সাথে কখনো এমন কিছু করনি? ভাই তখন নিজের নিরীহ ভাব ধরে বলল, না, একদমই না। কিন্তু সেই মহিলা তার মিথ্যা বুঝে ফেললেন। এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার কাছে এক মেয়ে টিউশনে আসে। দেখতে খুব সুন্দরী। তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেব। ভাই প্রথমে একটু অবাক হলেও মনে মনে খুশি হতে লাগল। সে ভাবল, কেন এই মহিলা এমন প্রস্তাব দিচ্ছেন? মনে মনে দ্বিধায় থাকলেও রাজি হয়ে গেল। মেয়েটির নাম শুনে তার চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল, কারণ কম বয়সী মেয়েদের দিকে তার একটু বেশিই নজর থাকত। একদিন আমার ভাই আমাকে বলল, বোন, সেই মেয়েটি খুব সুন্দর, ছোট্ট বয়সের মিষ্টি চেহারার। ওর পরিবারও ওকে তেমন একটা খেয়াল করে না। সে যখন টিউশনে আসে প্রায় রাতে থেকে যায়। অথচ ওর পরিবার থেকে কখনো জানতে চায় না সে কোথায় থাকে। ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম, মনে হলো সে যেন কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে কিছু বললাম না। কিছুক্ষণ পরে সে আমাকে বলল, একবার পরিচয় করিয়ে দাও তো মেয়েটার সঙ্গে, কাছে থেকে একটু দেখা উচিত। আমি তখন বললাম, কাল আসো, সে টিউশনে আসবে। তখন তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব। পরের দিন দুপুরে অভিজিৎ এলো। সেই মেয়েটি পড়াশোনায় ব্যস্ত ছিল, আর তার চেহারা দেখে অভিজিৎ এর চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল। তবে মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের বইয়ের মাঝে ডুবেছিল। অভিজিৎ কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু মেয়েটি কোনোরকম সাড়া দিল না, বরং নিজের পড়ায় মনোযোগী থাকল। একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম। যাবার আগে ভাইকে ইঙ্গিত করে বললাম, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুই নিজের দায়িত্ব নিজেই সামলাবি। বাইরে যাওয়ার পর অভিজিৎ মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করল। মেয়েটি প্রথমে একটু অবাক হলেও বিনয়ের সাথে কয়েকটা কথা বলল। কিন্তু এরপর মেয়েটি বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না। এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি। আমি ভাইকে এ বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিষয়টা এড়িয়ে গেল। এতে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠল, আর আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে। ভাই বলল, বোন, তুমি বুঝবে না, যারা একবার আমার সঙ্গে বন্ধুত্ব করে তারা প্রায়ই আবার দেখা করতে আসে। দেখো, কিছুদিনের মধ্যেই ও ফিরে আসবে। কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনো ফিরে এলো না। তখন ভাইয়ের মন একটু বেশি প্রায়শই মেয়েদের দিকে আকৃষ্ট হতো, বিশেষ করে যাদের জীবনে কিছুটা অভাববোধ আছে। তাদের প্রতি তার আলাদা একটা সহানুভূতি ছিল। প্রথমে ভাই কিছুদিন অপেক্ষা করেছিল, ভেবেছিল মেয়েটি আবার আসবে। কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটি চেনা কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ায়। অবাক হয়ে ফিরে দেখে সেই পরিচিত মুখ,
যে কিনা তার জীবনের পুরনো স্মৃতির এক অংশ ছিল। এ যেন অতীতের কোনো স্মৃতির হঠাৎ উপস্থিতি। ভাইয়ের মনে কিছুটা অপরাধবোধ জাগে, কারণ সে সেই মহিলার সঙ্গে কিছু সময় কাটিয়ে হঠাৎ চলে গিয়েছিল। মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কি ঘটেছিল? ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করল। মহিলার চোখে কষ্টের ছাপ স্পষ্ট, আর মুখে জমে থাকা জীবনের দীর্ঘদিনের বেদনা ফুটে উঠছে। তিনি বলতে লাগলেন, তোমার চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। মহিলা বলতে লাগল, আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম, তখন আমার নিজের পরিবারের সদস্যরা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। অনেক জায়গায় ঘুরে একসময় এক ছোট্ট ভাড়া করা ঘরে আশ্রয় নিলাম। সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজের দিন চালাতে লাগলাম। তোমার সঙ্গে দেখা হওয়ার পরে এতদিন পর শুধু একটা কথাই জানাতে এসেছি, আমার সন্তান তোমারই রক্তের অংশ। ভাই এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, কিন্তু কি প্রমাণ আছে যে সে আমার সন্তান? তখন মহিলা বলল, যদি বিশ্বাস না হয় তাহলে সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়ে দেখো, সত্যি নিজের চোখেই দেখবে। কথা মতো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন। ভাই তার হাতে সেই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়ল। কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এলো এবং দেখা গেল মহিলার কথাই সত্যি। রিপোর্টে স্পষ্ট ছিল যে সেই সন্তান ভাইয়েরই। এই সত্যটা জানার পর ভাই নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না। এরপরের কয়েক মাস ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করল যেন তাকে একবার সন্তানের সাথে দেখা করতে দেওয়া হয়। প্রথমে মহিলা রাজি হননি, কিন্তু প্রায় 1.5 মাস পর তিনি ভাইকে তার বাড়িতে ডেকে নেন। সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন, যাও তোমার সন্তানকে দেখো। ভাই শিশুটিকে কোলে নিতে চাইলে মহিলা তাকে সন্তানের কাছে নিয়ে গেলেন। তার চোখে কষ্টের ছাপ ছিল। তিনি বললেন, আমি এতদিন একাই এই শিশুটিকে বড় করেছি। ও আমার একমাত্র সহায়। কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ। এ কথা বলে মহিলা চলে গেলেন। বাচ্চাটি তখন অসুস্থ ছিল। টাকা না থাকায় তাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারেনি। ভাই মনে হলো যেন পায়ের নিচের মাটি সরে গেছে। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, শিশুটি মানসিক আঘাতে আছে। তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে। সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না। এসব কথা শুনে ভাইয়ের মন ভেঙে গেল, তবে নিজের ভুলের পরিণতি তাকে মেনে নিতেই হল। এমন অবস্থায় সে ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার যত্ন নেওয়া শুরু করল। রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকত, যত্ন করত। কিন্তু শিশুটি এক ভীত চোখে শুধু তাকিয়ে থাকত, যেন ভাইকে চিনতেই পারছিল না। তার মনে এমন কোনো স্মৃতি নেই যা তাকে ভাইয়ের সঙ্গে সম্পর্কিত করে। এদিকে ভাইয়ের স্ত্রী বলল, তোমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখো, আমি আর ওকে সামলাতে পারব না। ভাইয়ের নিজের ছেলেরাও বলল, এ কেমন ছেলে তুমি আমাদের সঙ্গে নিয়ে এলে? আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না। ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিশাহারা হয়ে পড়ল। অবশেষে ভাই সিদ্ধান্ত নিল আলাদা কোথাও ছেলেটিকে নিয়ে থাকবে। সে একটি ছোট্ট ভাড়ার ঘরে উঠল এবং দিনরাত পরিশ্রম করতে লাগল। দোকানে খেতে যা রোজগার হতো সবটুকুই ছেলেটির চিকিৎসা এবং যত্নে ব্যয় করত। এভাবে নিজের ভুলের মাসুল দিয়ে জীবনের প্রতিটি দিন সে ছেলেটির পাশে থেকে তার যত্ন করতে লাগল। ডাক্তাররাও বলেছিল শিশুটির স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে। কিন্তু ভাই হাল ছাড়েনি। প্রতিদিন নতুন আশার আলো নিয়ে শিশুটির সেবা করত, এক স্নেহময় পিতার মতো। কিছু মাস কেটে গেল, আর ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। সে আর ভাইকে অচেনা মনে করত না, তার চোখে যেন পরিচয়ের একটা আভাস দেখা দিতে লাগল। ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা তার মনে জমে থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে সারিয়ে তুলছিল। একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল আর হালকা করে হাসল। ভাইয়ের চোখে তখন আনন্দাশ্রু এসে গেল। সেই ছোট্ট হাসিই যেন তার গোটা পৃথিবী হয়ে উঠল। সময়ের সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল। ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন তাকে নতুন জীবন দিল। এখন সে কেবল ভাইয়ের পাশে থাকে না, বরং তাকে পিতার মতো মেনে নিয়েছে। সমাজের নানা কথা আর কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভাই কখনো হাল ছাড়েনি। আর তার এই পরিশ্রমের ফল পেল। অবশেষে সেই দিনও এলো যেদিন শিশুটি ভাইকে আব্বু বলে ডাকল। সেই একটি শব্দেই ভাইয়ের সব কষ্ট যেন মিলিয়ে গেল। গল্পে দেখা যায় যে আবেগ আর আকর্ষণ নিয়ন্ত্রণ না করলে জীবন জটিল হয়ে যেতে পারে।
অভিজিৎ তার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বড় মূল্য চুকাতে হয়েছে। নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি মেনে নেওয়া, এটি একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। অভিজিৎ শেষ পর্যন্ত নিজের ভুলগুলো স্বীকার করে ছেলের প্রতি দায়িত্ব পালন করে, যা তার নিজের উন্নতির পথ উন্মোচন করেছে। গল্পের শেষে অভিজিৎ যখন তার সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদর্শন করে, তখন সেই ভালোবাসাই তাকে তার সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন প্রায়শই কঠিনতম পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে। অভিজিৎ তার ভুল বুঝে এবং একাকী কষ্ট ভোগ করলেও তার পরিবার, বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন আরও সহজ হতো। পরিবারে ভালোবাসা এবং সমর্থনের গুরুত্বকে এই গল্পটি খুব সুন্দরভাবে তুলে ধরে। অভিজিতের জীবনের চঞ্চল স্বভাব এবং নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে। গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে বসে, যার মধ্যে তার পরিবারের প্রতি দায়িত্বের ঘাটতি স্পষ্ট। অন্যদের জীবনে ঢুকে পড়া এবং নিজের আকর্ষণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনই ধ্বংসের মুখে পড়ে। এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, কারণ অসচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত আমাদের এবং অন্যদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।